আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের পর সম্ভাবনার আলো হয়ে এসেছিল ইতালির শ্রমবাজার। তবে ভিএফএস গ্লোবাল ও এমবাসির বেড়া জালে আটকে আছে 1,11,000 মানুষের ভাগ্য। ফলে দেশ হারাচ্ছে বছরে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স। বাইরা ও অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, অন্যান্য শ্রমবাজারের মতো প্রয়োজনে কনসুলেট অফিস বসিয়ে হলেও ইউরোপের বাজারে ভিএফএস এর এমন একক বাণিজ্য বন্ধ করতে হবে। নাইম আলজিকোর প্রতিবেদনে বিস্তারিত। যদি এখনো ভিসা আমার পাসপোর্ট রিটার্ন করে, ভিসার তো দরকার নাই। যদি আমার নুলস্তা ফেক থাকে, আমার রিটার্ন করুক পাসপোর্ট, তাও তো করতেছে না। ইটালি যাবার আশায় পাসপোর্ট জমা দিয়ে এখন সৌদি যাওয়ার রাস্তাও প্রায় হারাতে বসেছেন শাহিন খান। তার মতো অবস্থা ইয়াকুব মামুন মাসুদেরও। প্রায় 1 বছর আগে পাসপোর্ট জমা দিলেও এখনো তা ফেরত পাননি। সহায় সম্বল হারিয়ে দিশেহারা তারা, চান এই সমস্যার প্রতিকার। আজকে 7-8 মাস ধরে জমা দিচ্ছি ভাই, এখন আমাদের অনিশ্চিত জীবন। আপনার নুনস্তা যদি ফেক হয়, আমাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দেবো। আত্মহত্যা করারও হইতে পারে। ইটালিয়ান ওয়েবসাইটে পাসপোর্ট জমা দেওয়ার 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়ার কথা। তবে ভিএফএস এর মাধ্যমে জমা দেওয়ার প্রায় বছর খানেক হলেও আটকে আছে 1,11,000 পাসপোর্ট। এসব পাসপোর্ট আটকে রাখার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির আঙুল দূতাবাসের দিকে। ভিসা ইস্যুয়েন্সটা তো আমাদের হাতে না, ভিসা ইস্যুয়েন্স এমবেসি করে। আমরা অ্যাপ্লিকেশন কালেক্ট করি, ভিসার ডিসিশন মেকিং পুরোপুরি এমবেসির হাতে। সেটা এমবেসি বলতে পারবে কেন সময় লাগছে। বাইরা বলছে মালয়েশিয়ার পর শ্রমবাজারের একটা বড় জায়গা হতে পারে ইউরোপের বাজার। তবে সব দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় জটিলতা একটু বাড়ছে। যার নমুনা দেখা যায় 2022-23 অর্থ বছরে ইউরোপের দেশ থেকে আসা রেমিটেন্সের দিকে তাকালে। এর মধ্যে বড় ভূমিকা রাখে ইতালির শ্রমবাজার। অনেকগুলো সম্ভাবনাময় ইউরোপের কান্ট্রি আছে যেখানে লোক যাওয়া শুরু হয়েছে এবং অনেকে পাইপলাইনে আছে, আরও যথেষ্ট পরিমাণে ডিমান্ড আসতেছে। তো সেই জায়গাগুলোতে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ওই দেশগুলোর ভিসা সেকশন বা কনসুলেট সেকশন বা এমবেসি না থাকা বাংলাদেশে। যার ফলে তো আমাদের ওই তো বিএফএস এর মাধ্যমে যেতে হচ্ছে অথবা ইন্ডিয়াতে গিয়ে ভিসা সাবমিশন করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের ও মানুষের জন্য এ ধরনের মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে, তাহলেই কমবে মানুষের ভোগান্তি। কেউ বৈধভাবে ইতালিতে যাচ্ছে, তিনি হয়তো তার ওখানে একটা কাজের ডিমান্ড আসছে, সেটা এনেছে, কিন্তু তার এই ভিসা পেতে, অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু একটু দুর্ভোগের শিকার হচ্ছে। ভিসা রেজিম কি বলে, কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে তাকে বাংলাদেশে ফিরে এসে তাকে অ্যাপ্লাই করতে হবে, আরেকটা থার্ড কান্ট্রির থেকে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটাই তো অত্যন্ত অন্যায়। মানুষের এমন ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, এই সংকট খুব তাড়াতাড়ি দূর করা হবে। যে সমস্ত দেশে আমাদের কর্মীরা গমনেচ্ছুক চাইতে ইচ্ছা প্রকাশ করতেছে, তাদেরকে যাওয়ার ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি। এই সমস্ত ব্যাপারে আমাদের নজরে আসছে, আমরা দেখতেছি, ইনশাআল্লাহ এগুলোর সমাধান হবে। দেশে যখন পাসপোর্ট পাওয়া নিয়ে চলছে এমন ভোগান্তি, তখন বন্ধু দেশ থেকে আরো 10,000 শ্রমিক ইতালি নেবে বলে খবরে জানালো সেখানকার গণমাধ্যম। 700 ভিসাস দিয়ে যাएंगे, সেলফ এমপ্লয়মেন্ট। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বগুড়ায় আবারও হিমাগার থেকে মিলল ডিম। এবার মজুদ রাখা 2 লাখেরও বেশি ডিম দ্রুত বাজারজাত করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সদর উপজেলার এরুলিয়া কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। অবৈধভাবে ডিম মজুদ রাখার দায়ে 30,000 টাকা জরিমানা সহ মজুদ করা সব ডিম দ্রুত বাজারজাত করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। 2,18,000 ডিম অবৈধভাবে মজুতকৃত অবস্থায় পাই। এরই প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজারকে 30,000 টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সকল ডিম ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয়। পলিসি ফ্রেমওয়ার্ক ফর এনেবলিং রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট, এ গ্লোবাল অ্যান্ড রিজিওনাল পার্সপেক্টিভ শীর্ষক 2 দিনের 24তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো শুরু হয়েছে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশসমূহের দুর্যোগ ঝুঁকি কমাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নত বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ও গ্রিন টেক ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হওয়া এক্সপো চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দেশের আর্থিক খাতের অপচয়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আসন্ন বাজেট বিশ্লেষণ করতে সংসদ সদস্য ও অংশীজনদের সহযোগিতায় আমাদের সংসদ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি আতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বরিশাল 2-এর সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, এবারের বাজেটের সবচেয়ে গুরুত্ব দিতে হবে আর্থিক খাতের দুর্নীতি ও অর্থ পাচার বিষয়ে। এবারের বাজেটের অন্যতম মুখ্য বিষয় আর্থিক দিক থেকেই আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং সেখানে ব্যাংক ঋণ খেলা এবং অর্থ পাচারের বিষয়টি গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা 4টি, তার মধ্যে স্মার্ট সিটিজেন, দায়িত্বশীল সিটিজেন তৈরি করতে হবে। সেটা তো আপনাকে এই সিন্ডিকেট কারা করে, আমি, আপনি, আমরা এই জন্য বলেছেন রাষ্ট্রের মালিক যেহেতু দায়িত্বশীল মালিক হিসেবে গড়ে উঠুন। দর্শক, পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এটাও একটা কারণ হিসেবে বলা হয়। আবার এক্ষেত্রে এটাও বলা হয় যে যদিও বা নারীরা পুঁজিবাজারে অংশগ্রহণ করেন কিন্তু তারা কম বিনিয়োগ করেন, পুরুষের তুলনায় তাদের বিনিয়োগের পরিমাণ অনেক ক্ষেত্রেই কম। এবং সেই কারণগুলো যে তাদের এই নন পার্টিসিপেশন, এর কারণগুলো কমপ্লেক্স এবং মাল্টিফ্যাসেটেড। এবং একটা পারসেপশন কাজ করে যে উইমেন আর লেস ইন্টারেস্টেড ইন ফাইন্যান্স, হয়তোবা, কিন্তু এই সকল ট্রেন্ডই খুব দ্রুত পরিবর্তনশীল। মেয়েরা যেভাবে সকল ক্ষেত্রে এগিয়ে আসছে ঠিক তেমনি ভাবে পুঁজিবাজারের ক্ষেত্রেও তারা এগিয়ে আসছে। তবে এই জায়গাটাকে তাদের জন্য আরো ফ্যাসিলিটেট করার জন্য, আরো ইনেবলিং বা অনুকূল একটি পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে অনেক কাজ এখনো করতে হবে। এবং সেখানে আমি মনে করি যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন যে ভূমিকা এখন নিয়েছেন সেটাকে আরো আপনারা সম্প্রসারিত করবেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটাকে ছড়িয়ে দেবেন। যে বিনিয়োগের শিক্ষা বিষয়ক যে প্রশিক্ষণ কার্যক্রম আপনারা করছেন সেটাকে যদি আরো ফলপ্রসূভাবে করা হয় তাহলে এটা খুবই কার্যকর হবে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বক্তব্য দিচ্ছিলেন, আমরা সেখানে সরাসরি সংযুক্ত ছিলাম। আর এই পর্যায়ে পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় একটা বিরতি নিবার ফিরছি একটু পর। সঙ্গে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এ ওয়ালটনের ফ্রিজ কিনে নগদ 10 লাখ টাকা পেয়েছেন তিনি। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 36তম মিলিয়নিয়ার তিনি। মঙ্গলবার আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম KSTL এন্টারপ্রাইজে আয়োজিত এক অনুষ্ঠানে আবু আলমের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম সহ অন্যরা। রাজধানীর বনানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এনজে ডায়মন্ডস। উদ্বোধন করেন দেশের স্বনামধন্য অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ সময় উপস্থিত ছিলেন তরুণ ইনফ্লুয়েন্সাররা, ছিলেন এনজে ডায়মন্ডসের প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা নূরজাহান আব্দুল্লাহ ও লাবিবা আব্দুল্লাহ, যারা সম্পূর্ণ ভিন্ন ও অভিনবত্বের সাথে ডায়মন্ড ব্র্যান্ড নিয়ে কাজ করছেন।
দর্শক, এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। গরু বিক্রির টাকায় কেউ নতুন ঘর তুলবেন, কেউ বা কিনবেন জমি, আবারও কারো চোখে ব্যবসা শুরুর স্বপ্ন। কোরবানি ঈদ সামনে রেখে কুষ্টিয়ার গ্রামগুলোতে এখন বাড়িতে বাড়িতে চলছে গরু মোটা তাজাকরণ। গরু লালন পালন পদ্ধতিতেও এগিয়ে অঞ্চলের খামারিরা, কমতি নেই আদর যত্নের। গরু খামারিদের এসব স্বপ্নের কথা জানাচ্ছেন জাহিদুজ্জামান। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। গরু মোটা তাজাকরণের কৌশলে অন্যদের চেয়ে এগিয়ে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, ছাল, ভুসি ও ছোলা খড় খাইয়ে লালন করেন তাদের শখের গরু। গরুর যত্নে শ্রম দেন বাড়ির সব সদস্য। অনেকে গরু রাখছে বসত ঘরে, গরুকে গোসল দিচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে। একটা করে গরু পুষি, ওই 6 মাস মতো পুষি, জোর গেলে 1 বছর, ওই 50,000 টাকা লাভ হলে পারে আমার এনাফ। সবকিছু আমারই করা লাগে, মিছিলি কাটা, এমনি খাতি মাতি দিয়া, গোবর ভাঙা, গোবর তোলা, এসব কাজ সবাইয়েরই করা লাগে। লালন পালনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে সেরা গরুগুলো সংগ্রহ করেন এই অঞ্চলের খামারিরা। কেউ আবার গাভীর বাচ্চা বড় করেন সন্তানের মতো। কোরবানির ঈদকে ঘিরে এসব গরু বিক্রি করে নানান স্বপ্ন বুনছেন খামারিরা। একটা গরু পুষলে তো প্রচুর খরচ আছে, তো এখন এলাকা খুশি এলাকা এখন দেখা যাচ্ছে আমার 2 বেশি আর 1 লাখ বেশি আর 1.5 লাখ বেশি যায়, বেশি না বেশি আমি এটা দিয়ে একটা জমি যাতে হেলগা যায় 1 লাখের জন্য আমি চেষ্টা করবো। যেটা লাভ হবে সেটা জমি রাখবো, না হলে ঘর বাড়ি করবো। শুধু আদর যত্নে নয়, গরু লালন পালন পদ্ধতিতেও এগিয়ে কুষ্টিয়ার খামারিরা। গরুকে দিনরাত ঘরে বেঁধে না রেখে মাঠে কিংবা দিনের নির্দিষ্ট সময়ে আশেপাশে চড়িয়ে আনেন গরুকে। এ কারণে চঞ্চল ও তেজদীপ্ত থাকে কুষ্টিয়া এলাকার গরু। গরু লালন পালনে এখানকার কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নতি হচ্ছে। পশুপালন তো একটা কৃষিরই একটা অংশ, যদিও পশুপালন আর একটা ডিপার্টমেন্ট আছে, তারপরেও আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিই। আপনি ধান আবাদ করেন, ধান আবাদ করলে যে খড়টা হবে গরুকে খাওয়াইতে পারবেন, আর অন্য ঘাস আবাদ করলে গরুকে খাওয়াতে পারবেন। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে কুষ্টিয়ায় এবার 1,20,000 গরু লালন পালন করা হচ্ছে কোরবানিকে লক্ষ্য করে। এর প্রায় অর্ধেকই মোটা তাজা করা হচ্ছে গৃহস্থালী বাড়িতে। জেলার চাহিদা পূরণ করে কুষ্টিয়ার 60 ভাগ গরু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। আর এ ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।